এক সাইকো কিলার, যে কিনা মেয়েদেরকে মেরে ফেলে তাদের মৃতদেহের সাথে যৌন সম্পর্ক স্থাপন করতে খুবই আনন্দ পায়। আর শুধু তাই নয়, সম্ভোগের সময় মেয়েদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা তার কাছে খুবই আনন্দের। একটা মেয়ে সে কিলারের বাড়িতে গিয়ে এই পুরো ব্যাপারটা আগের থেকেই বুঝতে পেরে যায়, আর তারপর শুরু হয় তার বেঁচে ফেরার লড়াই। আদেও কি মেয়েটা বেঁচে ফিরতে পারবে? হ্যালো বন্ধুরা, মুভিটা 2024 সালে রিলিজ হওয়া ক্রাইম থ্রিলার মুভি হোয়াইট রোজ। মুভির শুরুতে একটা মেয়েকে রাত্রিবেলা একা অপেক্ষা করতে দেখা যায়। মেয়েটাকে দেখে বোঝা যায় যে মেয়েটা পেশায় একজন কল গার্ল, অর্থাৎ টাকা পয়সার বিনিময়ে শারীরিক সম্পর্ক স্থাপন করা যাদের পেশা। কিছুক্ষণ পরে দেখা যায় মেয়েটার সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। একটা লোক গাড়িটা চালাচ্ছে। গাড়ির লোকটা মেয়েটার কাস্টমার। দেখা যায় মেয়েটা সেই গাড়িতে উঠে আসে এবং তারপর গাড়িটা সেখান থেকে সেই লোকটার বাড়ির দিকে রওনা দেয়। মুভিতে কিছুক্ষণ পরে এই লোকটার বাড়ির একটা দৃশ্য দেখানো হয়। সেখানে দেখা যায় লোকটা মেয়েটার সাথে শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়েছে। হঠাৎ দেখতে পাওয়া যায় এই লোকটা একটা ইঞ্জেকশন বার করে মেয়েটার গলায় ফুটিয়ে দেয়, আর তাতে এই মেয়েটা সেখানেই অজ্ঞান হয়ে যায়। দেখা যায় লোকটা মেয়েটাকে একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ভরে টানতে টানতে একটা অন্ধকার ঘরে নিয়ে আসে। আর তারপরের দৃশ্যটা দেখে তোমাদের সকলের গা শিউরে উঠবে। দেখা যায় সেই লোকটা একটা বড় চপার বা মাংস কাটার বড় চাকু নিয়ে মেয়েটাকে টুকরো টুকরো করে সেখানেই কেটে ফেলে। এরপর মুভিতে কিছুদিন পরের একটা ঘটনা দেখানো হয়। দেখা যায় একটা ব্রিজের নিচ থেকে একটা বস্তা ভর্তি টুকরো করা মৃতদেহ খুঁজে পায় পুলিশ। ডেড বডিটা দেখে পুলিশ ইন্সপেক্টর তার সিনিয়রকে ফোনে কনফার্ম করে যে এটা একটা মেয়ের মৃতদেহ, আর মেয়েটার বয়স 20 থেকে 25-এর মধ্যে। পুলিশ ইন্সপেক্টর তার অফিসারকে এটাও জানায় যে আগের ঘটে যাওয়া খুনের মতোই ঠিক এই খুনের ক্ষেত্রেও মেয়েটার কেনে আঙুল অর্থাৎ হাতের সবচেয়ে ছোট আঙুলটাকে কাটা হয়েছে। এরপর মুভিতে অন্য একটি সিন দেখানো হয়। এই মেয়েটির নাম হলো দিব্যা। দেখা যায় দিব্যা একা রাত্রিবেলা একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। দিব্যার মুখে একটা দুঃখ কষ্টের ছাপ। তাকে দেখে বোঝা যাচ্ছিল যে তার জীবনে যেন একটা বড় কোনো ঝড় বয়ে গেছে। মানসিকভাবে সে খুবই ভেঙে পড়েছে। এখান থেকে মুভিটাকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ দিব্যার জীবনে ঘটে যাওয়া ঘটনাকে মুভিতে দেখানো হয়। মুভিতে দেখানো হয় যে দিব্যা এবং তার মেয়ে দিয়া খুব আনন্দে এই দিন কাটাচ্ছে। তখনই দেখা যায় যে দিয়ার বাবা আশরাফ দুবাই থেকে ইন্ডিয়াতে ফিরে এসেছে। দিয়া তার বাবাকে কানে কানে বলে, তুমি কি ভুলে গেছো? আজকে কিন্তু মার জন্মদিন। তার বাবা তাকে বলে, আমি কিচ্ছু ভুলিনি, তোমার মার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছি আমি, মাকে কিন্তু তুমি কিচ্ছু জানাবে না। এদিকে দেখা যায় দিব্যা তার হাজবেন্ড আশরাফের জন্য রান্নাঘরে চা বানাচ্ছে। আর ঠিক সেই সময় আশরাফ দিব্যাকে এসে বলে, আমরা বাড়িতে ডিনার করব না, চলো আজকে একটা রেস্টুরেন্টে খেতে যাই। দেখা যায় আশরাফ এবং তার পরিবার রেস্টুরেন্টে খেতে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নামছে। আর ঠিক সেই সময় তাদের এক প্রতিবেশী মহিলার সাথে তাদের দেখা হয়ে যায়। প্রতিবেশী মহিলার সাথে কথা বলে তারা রেস্টুরেন্টের দিকে রওনা দেয়। এদিকে দিব্যা মনে মনে ভাবে, আশরাফ বোধহয় আমার জন্মদিনটা ভুলেই গেছে। এটা ভেবে তার মনটা খুব খারাপ হয়ে যায়। কিন্তু দেখা যায় আশরাফ কিন্তু দিব্যার জন্য সেই রেস্টুরেন্টেই একটা বার্থডে সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে। আর আশরাফের প্ল্যান মতন হোটেলের স্টাফরা দিব্যার জন্য একটা সারপ্রাইজ কেক এবং বেলুন নিয়ে এসে হাজির হয়। সেটা দেখে দিব্যা এবং তার মেয়ে দিয়া দুজনেই আনন্দে লাফিয়ে ওঠে। সেই রেস্টুরেন্টে তারা খুবই আনন্দের সাথে সময় কাটায়। কিন্তু কথায় বলে না, ভাগ্যে যা আছে তা কেউ আটকাতে পারে না। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ঘরে ফেরত আসার সময় দিব্যার জীবনে যা ঘটে যায় তা দিব্যা এবং তার মেয়ে দিয়ার জীবনটাকে পুরো ওলট পালট করে দেয়। দেখা যায় রাস্তায় পুলিশ এবং একদল টেররিস্ট বা আতঙ্কবাদীর মধ্যে গুলিগোলা চলছে, আর তার ঠিক মাঝখানে পড়ে যায় আশরাফ, দিব্যা এবং তার ছোট মেয়ে দিয়া। আর ঠিক সেই সময় ঠিক সেই ঘটনাটাই ঘটে যায় যেটা দিব্যা তার স্বপ্নেও ভাবতে পারেনি। দেখা যায় পুলিশের একটা গুলি সোজা আশরাফের মাথায় এসে লাগে এবং আশরাফ ছিটকে বাইক থেকে সেখানেই পড়ে যায়, আর সেখানেই তার মৃত্যু হয়। চোখের সামনে আশরাফের এরকম অবস্থা দেখে দিব্যার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়ে সেখানে। দিব্যা বুঝে উঠতে পারছিল না যে সে এখন কি করবে।
কিছুদিন পরে টিভিতে দেখানো হয় যে আশরাফ আসলে একজন আতঙ্কবাদী ছিল এবং পুলিশ তাকে এনকাউন্টারে মেরে ফেলেছে। এই খবরটা দেখার পরে দিব্যা যেন মানসিকভাবে আরও ভেঙে পড়ে। সে পরিষ্কার বুঝতে পারছিল যে পুলিশ নিজের দোষ লুকানোর জন্য, অর্থাৎ আশরাফকে যে তারা ভুল করে মেরে ফেলেছে সেটা লুকানোর জন্যই আশরাফকে আতঙ্কবাদী বানিয়েছে। দেখা যায় দিব্যার জীবনে একের পর এক সমস্যা নেমে আসে। একদিন দেখা যায় দিব্যা যেখানে ভাড়া থাকতো সেই বাড়ির মালিক এসে হাজির। বাড়ির মালিক বলে, তোমাদের 3 মাসের ভাড়া বাকি আছে, আমি যদি 2 দিনের মধ্যে টাকা না পাই তাহলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দেব। ঠিক সেই সময় দিব্যা সেই প্রতিবেশী মহিলা এসে তাদের 3 মাসের ভাড়া মিটিয়ে দেয় আর বাড়ির মালিককে বলে, পরবর্তীকালে যা ভাড়া হবে সেটা আপনি দিব্যার থেকে না নিয়ে আমার থেকে নেবেন, আর কোনো দিনও দিব্যাকে বিরক্ত করতে আসবেন না আপনি। কথাটা মনে থাকবে? কিছুদিন পর দেখা যায় দিব্যা তার বাপের বাড়িতে তার বাবার কাছে ফিরে যায়, কিন্তু দেখা যায় তার বাবাও তাকে অস্বীকার করে এবং তাদের বাড়ি থেকেই দিব্যাকে তাড়িয়ে দেয়। আসলে আশরাফ এবং দিব্যা দুজনে ভিন্ন ধর্মের হওয়ার কারণে তাদের দুজনের বাড়ির থেকেই বিয়েটাকে মেনে নেয়নি এবং সেই কারণে আশরাফ এবং দিব্যা দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করে। দিব্যা তার বাবার বাড়ির থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসার সময় রাস্তাতেই দিব্যার সাথে তাদের সেই প্রতিবেশী মহিলার দেখা হয়ে যায়। প্রতিবেশী মহিলাকে দিব্যা তার পুরো ঘটনাটা খুলে বলে এবং সে এটাও বলে যে তার প্রচুর টাকা পয়সার দরকার আর তার কাছে এখন উপার্জন করার মতন কোনো রাস্তাও নেই। প্রতিবেশী মহিলা দিব্যাকে একটি দোকানে নিয়ে যায়। সেখানে দোকান রক্ষণাবেক্ষণ করার জন্য একজন মহিলার প্রয়োজন ছিল। কোনো উপায় না থাকায় একরকম বাধ্য হয়েই দিব্যা সেখানে কাজ করতে শুরু করে। এইভাবে কয়েকটা দিন কেটে যায়। একদিন দেখা যায় দিব্যার মেয়ে দিয়া স্কুল থেকে ফিরে এসে দোকানের সিঁড়িতে বসে তার মার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরে দিব্যা সেই দোকান থেকে বেরিয়ে এসে দেখে যে তার মেয়ের স্কুল ব্যাগটা সেই দোকানের সিঁড়িতেই পড়ে আছে, কিন্তু তার মেয়ে সেখানে নেই। সে তার মেয়েকে চারিদিকে পাগলের মতন খোঁজার পরও খুঁজে পায় না। সেই সময় দিব্যা একটা লোকের সাথে ফোনে কথা বলে। এরপর মুভিতে এই লোকটাকে দেখানো হয়। এই লোকটার পেশা হলো সাধারণ মানুষকে কোনো ডকুমেন্ট বা কাগজপত্র ছাড়াই চড়া সুদে টাকা ধার দেওয়া, অর্থাৎ লোকটার সুদের কারবার। দিব্যা কিন্তু এই লোকটার সাথেই ফোনে কথা বলছিল। আসলে দিব্যা এবং আশরাফের বিয়ের পরে তারা এই লোকটার থেকে বেশ কিছু পরিমাণ টাকা ধার নেয়। দিব্যা লোকটার সামনে হাত জোর করে বলে, দয়া করে আমার মেয়েকে আপনি ছেড়ে দিন, আমার কাছে টাকা আসলেই আমি আপনার পুরো টাকাটা শোধ করে দেবো। কিন্তু লোকটা দিব্যাকে বলে, আগে টাকা নিয়ে আসো, তারপর তুমি তোমার মেয়েকে নিয়ে যাবে এখান থেকে, আর যদি সঠিক সময়ে তুমি আমার পুরো টাকা শোধ করতে না পারো তাহলে তোমার মেয়েকে বিক্রি করে পুরো টাকাটা উসুল করব আমি। কোনো উপায় না দেখতে পেয়ে দিব্যা সেখান থেকে চলে আসে। ফিরে এসে দিব্যা একা একাই তাদের বিল্ডিং এর ছাদের উপরে কাঁদতে থাকে। দেখা যায় ঠিক তখনই দিব্যাদের সেই প্রতিবেশী মহিলা সেখানে এসে উপস্থিত হয়। সে দিব্যাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? দিব্যা তাকে পুরো ঘটনাটা খুলে বলে আর এটাও বলে যে সে যদি ওই লোকটিকে পুরো টাকাটা ফেরত দিতে না পারে তাহলে তার মেয়েকে সে আর ফেরত পাবে না। সব কথা শোনার পরে মহিলাটি দিব্যাকে বলে, দেখো দিব্যা, তোমাকে আমি এতদিন ধরে একটা মিথ্যা কথা বলে এসেছি। আমি তোমাকে বলেছিলাম যে আমি চাকরি করি, আসলে আমি একজন কল গার্ল, অর্থাৎ আমি প্রস্টিটিউশন পেশার সাথে যুক্ত। এই কাজে অনেক টাকা পয়সা আছে। আমার মনে হয় যে তোমার যা বর্তমান পরিস্থিতি এবং তোমার যে পরিমাণ টাকার প্রয়োজন সেই পরিমাণ টাকা তোমাকে একমাত্র এই কাজটাই জোগাড় করে দিতে পারে। আমি তোমাকে জোর করব না, তুমি চিন্তা করে দেখো কি করবে। দিব্যাকে ঘরে নিয়ে গিয়ে সেই প্রতিবেশী মহিলাটা দিব্যাকে আর অনেক কিছু বলে। মহিলাটি বলে, দেখো দিব্যা, এই কাজে যেহেতু তুমি নতুন সেই জন্য তুমি অনেক বেশি পরিমাণে টাকা উপায় করতে পারবে, কারণ এই কাজে নতুন মেয়েদের ডিমান্ড অনেক বেশি। আমি যাদের সাথে কাজ করি তাদেরকে তোমার ফোন নাম্বার দিয়ে দেবো, তারা তোমাকে ফোন করে লোকেশন বলে দেবে। কোনো উপায় না থাকার কারণে একরকম বাধ্য হয়ে দিব্যা এই কাজে রাজি হয়ে যায়। দেখা যায় পরের দিন সেই প্রতিবেশী মহিলাটি যার কথা বলেছিল সেই লোকটি দিব্যাকে ফোন করে এবং একটি লোকেশন দেয় আর বলে সেখানে অপেক্ষা করার জন্য। তার কাস্টমার তাকে সেখান থেকেই পিক আপ করবে। দেখা যায় দিব্যা সেই লোকটার কথা মতোই রাস্তায় দাঁড়িয়ে তার কাস্টমারের অপেক্ষা করতে থাকে। এবার মুভিটা আবার বর্তমানে ফিরে আসে। দেখা যায় কিছুক্ষণ পরেই একটা গাড়ি সেখানে এসে পৌঁছায় আর দিব্যা সেই গাড়িটাতে উঠে পড়ে। গাড়িটা কিছুক্ষণ পরেই একটা বাড়ির সামনে এসে দাঁড়ায়। লোকটা এবং দিব্যা সেই বাড়ির মধ্যে ঢুকে পড়ে। দিব্যা লোকটাকে জিজ্ঞেস করে, বাথরুমটা কোথায় আছে, আমি একটু বাথরুমে যেতে চাই। লোকটা তাকে ইশারা করে বাথরুমটা দেখিয়ে দেয়। বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে দিব্যা কান্নায় ভেঙে পড়ে। তার বারবার নিজের হাজবেন্ড আশরাফের কথা মনে পড়ছিল। তার মনে পড়ছিল তাদের বিয়ের দিনের কথাগুলো এবং তারা এতগুলো বছর কিভাবে একসঙ্গে সময় কাটিয়েছে। দিব্যা
দিব্যা খুবই অস্বস্তিতে ভুগছিল এবং সেই কারণের জন্যই এই কাজটা করার আগে সে তার এঙ্গেজমেন্ট রিং বা বিয়ের আংটিটাকে হাত থেকে খুলে নেয়। হঠাৎ তার হাত থেকে আংটিটা স্লিপ করে বেসিনের নিচে থাকা ওয়ার্ড্রোপের তলায় ঢুকে যায়। দিব্যা নিচু হয়ে সে বাক্সের নিচে হাত দিয়ে হাতড়াতে শুরু করলে তার হাতে এমন একটা জিনিস আসে যেটা দেখে দিব্যার গা শিউরে ওঠে। দিব্যা দেখতে পায় যে সে যেই জিনিসটাকে কাঠের বাক্সের নিচ থেকে বার করেছে সেটা হলো একটা মেয়ের হাতের আঙুল। দিব্যা লাফ দিয়ে পেছনে সরে আসে। সে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে বুঝতে পারছিল না যে সে কি করবে। সে তৎক্ষণাৎ তার ব্যাগ থেকে ফোন বার করে পুলিশের হেল্পলাইন নাম্বারটা ডায়াল করে, কিন্তু ফোনে নেটওয়ার্ক না থাকার কারণে সে ইমার্জেন্সি নাম্বারে কল করতে পারে না। দিব্যা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। সে খুব ভালো মতন বুঝতে পারছিল যে সে যদি বাথরুমের বাইরে বের হয় তাহলে বাইরে বসে থাকা সাইকো কিলারটা তার সাথেও ঠিক সেটাই করবে যেটা কিনা তার আগের মেয়েটার সাথে করেছিল। এদিকে দেখা যায় যে সেই লোকটি নেশাগ্রস্ত অবস্থাতে সোফার মধ্যে শুয়ে দিব্যার জন্য অপেক্ষা করতে থাকে। দিব্যা বাথরুম থেকে অনবরত এমার্জেন্সি নাম্বারে ফোন করার চেষ্টা করতে থাকে। কিছুক্ষণ পরে ফোনে নেটওয়ার্ক আসায় দিব্যার ফোনটা কানেক্ট হয়ে যায়। যে পুলিশটি ফোন লাইনে আছে তিনি হলেন এসিপি ভেট্রিমারান। দিব্যা এসিপিকে সব কথা খুলে বলে এবং এটাও বলে যে সে একটি মেয়ের হাতের আঙুল সেখান থেকে পেয়েছে। এসিপি তাকে লোকটার নাম এবং ঠিকানা জিজ্ঞেস করলে দিব্যা বলে, আমি কিছুই বলতে পারবো না, কারণ লোকটা আমাকে এখানে নিয়ে এসেছে, আমি এই জায়গাটা চিনিও না। দিব্যা পুলিশকে বলে, স্যার প্লিজ আমাকে বাঁচান, আমার একটা ছোট মেয়ে আছে, সেই মেয়েটাকে একদল গুন্ডা কিডন্যাপ করে নিয়ে গেছে, আর আমি এখান থেকে না বেরোতে পারলে আমার মেয়েটাকে তারা বিক্রি করে দেবে। দিব্যা এসিপিকে তার মেয়ের কিডন্যাপের ব্যাপারটা পুরোটা খুলে বলে। দিব্যা বলে, আমাকে যে কোনো মতে এখান থেকে বেরোতেই হবে, দয়া করে আমাকে বাঁচান। পুলিশ অফিসার তাকে বলে, তুমি শান্ত হও, তোমার মেয়েকে নিয়ে তুমি একদম চিন্তা করো না, তোমার মেয়েকে উদ্ধার করার দায়িত্ব আমাদের। এদিকে দেখা যায় যে সেই সাইকো কিলারটা বাথরুমের দরজায় শব্দ করে দিব্যাকে জিজ্ঞেস করে, আর কতক্ষণ লাগবে? দিব্যা বলে, আমি এখন স্নান করছি, আমি 2 মিনিটের মধ্যেই বাইরে আসছি, আপনি অপেক্ষা করুন। ওইদিকে এসিপি ভেট্রিমারান দিব্যার নাম্বারটা একটা লেডি অফিসারকে দিয়ে বলে, এই নাম্বারের পুরো ডিটেলসটা বের করে নিয়ে আসুন এক্ষুনি। কিছুক্ষণ পরে লেডি অফিসার এসিপিকে জানায়, স্যার আপনার আশরাফের কথা মনে আছে? দিব্যা হলো সেই আশরাফের স্ত্রী, অর্থাৎ সেই আশরাফ যাকে আমরা কিছুদিন আগে এনকাউন্টারে ভুল করে মেরে ফেলেছিলাম। এবার মুভিটা আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়, অর্থাৎ আবার কিছু পুরনো ঘটনাকে মুভিতে দেখানো হয়। দেখা যায় এসিপি ভেট্রিমারান আর তার টিম কিছু টেরোরিস্টের খবর পায়। ভেট্রিমারানের টিমের কাজ ছিল যে সেই স্থানে পৌঁছে টেরোরিস্টদেরকে গুলি করে সেখানে মেরে ফেলা, কিন্তু দেখা যায় সেই ঘটনাস্থলে দুর্ভাগ্যবশত আশরাফ, দিব্যা এবং তার মেয়ে দিয়া চলে আসে। পুলিশ এবং টেরোরিস্টদের মধ্যে সংঘর্ষে দুর্ভাগ্যবশত পুলিশদের বন্দুক থেকে ছোড়া একটা গুলি আশরাফের মাথায় গিয়ে লাগে আর আশরাফের সেখানেই মৃত্যু ঘটে। মুভিটা আবার বর্তমানে ফিরে আসে। লেডি অফিসার এসিপিকে বলে, স্যার দিব্যার নাম্বারে রাত্রিবেলা 2টো মাত্র ফোন কল এসছে, আর 2টো একই নাম্বার থেকে। কোন এক কুমার নামের ব্যক্তির নামে সেই ফোন নাম্বারটা রেজিস্টার করা আছে, তাকে আমি ফোনও করে দেখেছি, সে ফোন রিসিভ করছে না। দেখা যায় এসিপি ভেট্রিমারান রেখা নামে এই লেডি অফিসারকে ফোন করে বলে, আমি আপনাকে একটা ফোন নাম্বার আর ঠিকানা সেন্ড করছি, আপনি সেই ঠিকানায় পৌঁছে সেই লোকটার সাথে কথা বলুন আর লোকটাকে জিজ্ঞাসাবাদ করুন। রেখা কুমারের ঘরের সামনে পৌঁছে কুমারকে ডেকে পাঠায়। লেডি অফিসার রেখা কুমারকে জিজ্ঞেস করে, আপনি কি কাজ করেন? কুমার প্রথমে সত্যিটা না বলতে চাইলেও পরে কোনো উপায় না দেখতে পেয়ে তাকে সবকিছু সত্যি সত্যিই বলে দেয়। তখন লেডি অফিসার রেখা তাকে জিজ্ঞেস করে, দিব্যাকে আপনি কোথায় পাঠিয়েছেন? কুমার বলে, ওকে এক নতুন কাস্টমারের কাছে পাঠিয়েছি। অফিসার কুমারকে সেই নতুন কাস্টমারের ফোন নাম্বারটা দিতে বলে। অফিসার রেখা নতুন কাস্টমারের ফোন নাম্বারটা এবং ফোনের ডিটেলস এসিপিকে জানিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় বাথরুমের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইকো কিলারটা দরজায় কান দিয়ে দিব্যার কথাগুলো শোনার চেষ্টা করছে, আর সেই সময় দেখা যায় দিব্যা এসিপিকে ফোন করে কথা বলছে।
দিব্যাকে ভয় পেয়ে যেতে দেখে এসিপি তাকে শান্ত করে বলে, ভয় পেও না, ভয় পেলে কিন্তু বিপদ আরো বাড়বে। কোনো একটা ভারী জিনিসের মাধ্যমে ওই লোকটার মাথায় জোরে বাড়ি মেরে তুমি সেখান থেকে পালিয়ে যাও। দিব্যাও এসিপির কথা মতন ঠিক সেই কাজটাই করার চেষ্টা করে। দেখা যায় বাথরুমের দরজা খুলতেই যখন সেই সাইকো কিলারটা বাথরুমের মধ্যে ঢোকে, তখন দিব্যা বাথরুমের ফ্ল্যাশ ট্যাঙ্কের ঢাকনাটাকে সেই সাইকো কিলারের মাথায় জোরে মেরে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু দিব্যা দরজার কাছে পৌঁছে দরজা খোলার চেষ্টা করার আগেই সেই সাইকো কিলারটা একটা হাতুড়ি দিব্যার মাথায় জোরে ছুঁড়ে মারে, আর সেই আঘাতে দিব্যা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। দেখা যায় সেই সাইকো কিলারটা ঠিক আগের মেয়েটার মতোই দিব্যাকেও টানতে টানতে নিয়ে গিয়ে একটা ঘরে বন্ধ করে দেয়। এদিকে সিগারেট ফুরিয়ে যাওয়ার কারণে সিগারেট কেনার জন্য সাইকো কিলারটা দিব্যাকে অজ্ঞান অবস্থাতেই তার বাড়িতে রেখে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আর ঠিক সেই সময় এক লেডি অফিসার এসিপিকে এসে বলে, স্যার, ইন্সপেক্টর রেখা যে ফোন নাম্বারটা আপনাকে দিয়েছিল, সেই ফোন নাম্বারটা অর্থাৎ সেই সাইকো কিলারের ফোন নাম্বারটা এখন অ্যাক্টিভেট হয়েছে, আর আমি তাকে ট্রেস করে দেখতে পাচ্ছি যে সে গাড়ি নিয়ে মুভ করছে। বিন্দুমাত্র সময় নষ্ট না করে এসিপি তার গাড়ি নিয়ে সেই সাইকো কিলারের পিছু নেয়। দেখা যায় লেডি অফিসার এসিপি স্যারকে অনবরত ফোনে ইনস্ট্রাকশন দিতে থাকে যে সেই কিলারটা এসিপির থেকে কতটা দূরে আছে। কিছুক্ষণ পরে লেডি অফিসার এসিপিকে বলে, স্যার, সেই কিলারটা আপনার কাছাকাছি আছে। এসিপি গাড়ি দাঁড় করিয়ে সেই লোকটার নাম্বারে অর্থাৎ সেই সাইকো কিলারের নাম্বারে ফোন করা মাত্রই লোকটা কিন্তু এটা বুঝতে পেরে যায় যে পুলিশ তার পিছু নিয়েছে। সে দৌড়ে পালানোর চেষ্টা করে, আর এসিপিও কিন্তু সেই কিলারের পিছু নেয়। দেখা যায় একটা অন্ধকার মতন জায়গাতে সুযোগ বুঝে সেই কিলারটা এসিপিকে অ্যাটাক করে, আর একটা লোহার রড এসিপির পেটে ঢুকিয়ে দেয়। কিন্তু সৌভাগ্যবশত এসিপির বন্দুক এসিপি হাতের নাগালে পেয়ে গেলে সেই লোকটাকে সেখানে গুলি করে জখম করে দেয়। কিছুক্ষণ পরে বাকি পুলিশের টিম এসে তাদের দুজনকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালের মধ্যে এক লেডি ডক্টর সেই সাইকো কিলারের ঘরে ঢুকে তাকে দেখে চমকে ওঠে আর ছুটে সেই ঘরের বাইরে বেরিয়ে আসে। সেখানে সিনিয়র ডক্টর এবং এসিপি উপস্থিত থাকলে লেডি ডক্টর এসে বলে, এই লোকটাকে তো আমি চিনি, এর নাম দিলীপ। দিলীপ আমাদের সাথে মেডিকেল কলেজে পড়তো, কিন্তু একটি ঘটনা ঘটে যাওয়ার কারণে দিলীপকে মেডিকেল কলেজ থেকে বের করে দেওয়া হয়। এসিপি জিজ্ঞেস করে, কি ঘটনা? লেডি ডক্টর এসিপিকে দিলীপের ঘটনাটা খুলে বলে। মুভিটা এবার ফ্ল্যাশব্যাকে চলে যায়, অর্থাৎ পুরনো দিনের কিছু ঘটনা দেখানো হয় মুভিতে। লেডি ডক্টর বলে, আমরা যখন কলেজে পড়তাম তখন দিলীপ আমাদেরই ব্যাচমেট ছিল। প্রথম থেকে দিলীপ চুপচাপ থাকতো এবং কারোর সাথেই কথা বলতো না। দিলীপের কোনো বন্ধুও ছিল না। আমরা যখন থার্ড ইয়ারে উঠলাম তখন স্বাতি নামক একটি মেয়ে অন্য মেডিকেল কলেজ থেকে ট্রান্সফার নিয়ে আমাদের মেডিকেল কলেজে ভর্তি হয়। দিলীপ প্রথম দিন থেকেই স্বাতিকে পছন্দ করে ফেলে আর মনে মনে তাকে নিজের গার্লফ্রেন্ড বলে ভাবতে থাকে, কিন্তু দিলীপ স্বাতিকে কোনোদিনই সেই কথা জানায়নি। অন্যদিকে সন্দীপ নামে একটা ছেলে স্বাতিকে পছন্দ করত। স্বাতির সাথে সন্দীপকে মিশতে দেখে দিলীপের খুব রাগ হতে থাকে। হোলির দিনকে স্বাতির সাথে সন্দীপকে ঘনিষ্ঠ হতে দেখে দিলীপ আর নিজেকে আটকে রাখতে পারে না। সুযোগ বুঝে দিলীপ সন্দীপকে মারতে শুরু করে। মারপিট কিছুক্ষণ পরে থেমে গেলে স্বাতি দিলীপকে ডেকে অনেক উল্টোপাল্টা কথা বলে। দিলীপকে বলে, তোমার সমস্যাটা কি? তুমি সন্দীপের সাথে মারপিট কেন করছিলে? সন্দীপ আমার বন্ধু হয় আর আমি ওকে পছন্দ করি। পরবর্তীকালে যদি আমি দেখি কোনোদিনও তুমি সন্দীপের সাথে মারপিট করছো, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। স্বাতির মুখ থেকে এরকম কথা শুনে দিলীপের খুব খারাপ লাগে আর তার থেকেও বেশি দিলীপের রাগ হয়। এই ঘটনাটা ঘটে যাওয়ার কিছুদিন পরেই স্বাতি সুইসাইড করে। কারণটা কারোরই জানা ছিল না, কিন্তু আইসিইউতে তার মৃতদেহটাকে দেখে দিলীপের মনের মধ্যে এক অন্য ধরনের বাসনা জেগে ওঠে। জীবিত অবস্থায় যে স্বাতির সাথে দিলীপ কোনোদিনই ঘনিষ্ঠ হতে পারেনি, মৃত্যুর পরে সেই স্বাতির মৃতদেহের সাথে ঘনিষ্ঠ হওয়ার ইচ্ছা জাগে দিলীপের মনে। স্বাতির ডেড বডিটাকে মর্গে নিয়ে যাওয়া হয়। রাত্রিবেলা দিলীপকে সেই মর্গের রুমের মধ্যে ঢুকতে দেখি আমি।
চুপিসারে মর্গের জানলার ফাঁক দিয়ে ভিতরের দিকে উকি মেরে আমি যা দেখি তাতে আমার শ্বাসরোধ হয়ে আসে। দেখি দিলীপ সোয়াতির মৃতদেহের উপর উঠে মৃতদেহটাকে উলঙ্গ করে তাকে ধর্ষণ করার চেষ্টা করছে। সেটা দেখা মাত্রই আমি চিৎকার করে সেখান থেকে ছুটে পালিয়ে যাই আর সবাইকে দিলীপের ঘটনাটা জানিয়ে দিই। কলেজের প্রিন্সিপাল তৎক্ষণাৎ দিলীপকে সাসপেন্ড করে দেয় আর সেখান থেকে দিলীপকে একটা মেন্টাল হসপিটালে পাঠানো হয়। মুভিটা আবার বর্তমানে ফিরে আসে। দেখা যায় সেই সিনিয়র ডাক্তার এসিবিকে বলছে এটা এক ধরনের মানসিক রোগ। এই রোগটার নাম হলো নিক্রোফিলিয়া। এই ধরনের রোগের রোগাক্রান্ত রোগীরা নিজের শরীরের সেক্স বা যৌন বাসনা মেটানোর জন্য মৃতদেহের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চায়। আর এরকম করার পেছনেও একটা কারণ হলো এই ধরনের রোগীরা সেক্স করার সময় তার পার্টনারকে বা সাথীকে ব্যথা বেদনা দিতে পছন্দ করে, যা কোনো মতেই একটি জীবিত ব্যক্তির সাথে করা সম্ভব হয় না। তাই এই ধরনের রোগীরা প্রথমে তার পার্টনারকে অজ্ঞান করে দেয় অথবা তাকে শারীরিকভাবে আহত করে দেয় যাতে তার আর নড়াচড়া করার ক্ষমতা না থাকে, এবং তারপর ধীরে ধীরে তাদের শরীরের অংশগুলোকে কেটে শরীর থেকে আলাদা করতে থাকে, এবং শরীরের অংশগুলোকে শরীর থেকে আলাদা করাকালীন তারা সেই মহিলার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এইভাবে শারীরিক সম্পর্ক স্থাপন করে তারা অনেক বেশি আনন্দ অনুভব করে। কিছুক্ষণ পরে মুভিতে দেখা যায় এসিপির ফোনে পুলিশ হেডকোয়ার্টার থেকে অন্য এক পুলিশ ফোন করেছে। অন্য পুলিশটি বলে, স্যার দিব্যার ফোন অন্য একটা টাওয়ার থেকে সিগন্যাল দিচ্ছে। এসিপি সেই পুলিশটাকে জিজ্ঞেস করে, চেক করে দেখো তো সেটা কি নিকটবর্তী কোনো টাওয়ার? পুলিশটা চেক করে বলে, হ্যাঁ স্যার নিকটবর্তী টাওয়ার। তখন এসিপি পুলিশটাকে বলে, দিব্যার ফোনের আগের টাওয়ার এবং এই নতুন টাওয়ার, এই দুটো টাওয়ারের মাঝখানে যে এরিয়াটা বা এলাকাটা আছে সেই এরিয়াতে কি আছে সেটা আমাকে ম্যাপ দেখে জানাও। অপর দিক থেকে পুলিশটা বলে, স্যার একটা বাড়ির লোকেশন পেয়েছি, লোকেশনটা আপনাকে আমি ফোনে পাঠাচ্ছি। এসিপি বুঝে যায় যে সেই বাড়িতেই দিব্যাকে রাখা হয়েছে। এদিকে দেখা যায় দিব্যার ফোন কল ট্র্যাক করে পুলিশ দিব্যার মেয়ের কিডন্যাপারের ফোন নাম্বার জেনে গেছে আর সেখান থেকে কিডন্যাপারের লোকেশন জেনে সেখানে গিয়ে পৌঁছায়। লেডি অফিসার কিডন্যাপারকে জিজ্ঞেস করে, দিব্যার মেয়ে কোথায়? তাড়াতাড়ি বলে দাও, না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। কিন্তু লোকটা দিব্যার মেয়েকে ফেরত দিতে না চাইলে লেডি অফিসার লোকটার সাথে ঠিক সেটাই করে যেটা লোকটা স্বপ্নেও ভাবতে পারেনি। অফিসার তার বন্দুকটা বার করে লোকটার পায়ের মধ্যে গুলি করে দেয়। লোকটা যন্ত্রণায় ছটপট করে কাতরাতে থাকে আর তৎক্ষণাৎ তার পাশে থাকা লোকটা ভয় পেয়ে বলে দেয়, ওই গাড়িটার মধ্যে আছে। লেডি অফিসার সেই গাড়ির থেকে দিব্যার মেয়েকে উদ্ধার করে নেয়। অন্যদিকে দেখা যায় যে দিব্যার জ্ঞান ফিরেছে। দিব্যা নিজেকে একটা ঘরের মধ্যে হাত বাঁধা অবস্থায় পায়। সে কোনো রকমে একটা চাকুর মাধ্যমে নিজের হাতের দড়িটাকে কেটে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে হাসপাতালে দিলীপের ঘরে সেই লেডি ডক্টর ঢুকে দেখে যে বিছানাতে দিলীপ নেই। পিছন ঘুরতেই লেডি ডক্টর দেখে যে দিলীপ তার পেছনে দাঁড়িয়ে আছে আর তৎক্ষণাৎ দিলীপ একটা কাঁচি নিয়ে সেই লেডি ডক্টরের গলায় ঢুকিয়ে দেয় আর তাকে সেখানেই মেরে ফেলে হাসপাতাল থেকে পালিয়ে যায়। অন্যদিকে দেখা যায় এসিপি সেই পুলিশের ম্যাপ দেখে বলা লোকেশনে পৌঁছে সেই বাড়িটা খুঁজে পায়। বাড়ির ভিতরে ঢুকে এসিপি দেখে যে দিব্যা সেখানে নেই, কিন্তু বাড়ির পরিস্থিতি এবং বাথরুমে সেই কাটা আঙুলটাকে দেখে এসিপি বুঝতে পারে যে দিব্যা এখানেই বন্দি অবস্থায় ছিল। অপরদিকে দেখা যায় দিব্যা দৌড়ে দৌড়ে একটা মেডিকেল স্টোর বা একটা ওষুধের দোকানে গিয়ে পৌঁছেছে। সেখানে থাকা এক বৃদ্ধ এবং বৃদ্ধাকে সে বলে, আমাকে বাঁচাও, আমাকে এক সাইকো কিলার মেরে ফেলবে, দয়া করে আমাকে এখানে লুকোতে দাও। তারা দিব্যাকে শান্ত হতে বলে এবং বলে, তুমি চিন্তা করো না, তুমি এখানে সুরক্ষিত আছো। দিব্যা তাদের ফোন থেকে এসিপিকে ফোন করে মেডিকেল স্টোরের ঠিকানাটা জানিয়ে দেয়। এদিকে দেখা যায় যে দিলীপ সেই হসপিটাল থেকে বেরিয়ে একটা অটো করে কিছু ব্যথার ওষুধ কেনার জন্য ঠিক সেই মেডিকেল স্টোরটাতেই এসে পৌঁছায়। বৃদ্ধা মহিলাকে এসে একটা ওষুধ দেওয়ার জন্য বলে আর ঠিক সেই সময় এসিপি সেই দোকানের ল্যান্ডফোনে ফোন করে বলে, দিব্যা নামক একটি মেয়ে এখান থেকে কিছুক্ষণ আগে ফোন করেছিল, তাকে আপনারা সাবধানে রাখবেন, আমি কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যাব। মহিলার কথাবার্তা শুনে দিলীপের একটু সন্দেহ হয়। কৌতূহল বশত দিলীপ বৃদ্ধাকে জিজ্ঞেস করে, কোনো সমস্যা হয়েছে? বৃদ্ধা মহিলা বলে, একটা মেয়ে আমাদের এখানে পালিয়ে এসেছে, একটা লোক তাকে মারার চেষ্টা করছিল, আমরা তাকে এখানেই লুকিয়ে রেখেছি আর পুলিশকে ফোন করে
জানানো হয়েছে যে সে এখানে আছে। কথাটা শোনা মাত্রই দিলীপ কিন্তু পরিষ্কার বুঝতে পেরে যায় যে এরা দিব্যার কথাই বলছে। আর সময় নষ্ট না করে দিলীপ দোকানের দরজাটাকে বন্ধ করে দেয় আর একটা হাতুড়ি দিয়ে মহিলার মাথায় মেরে মহিলাকে সেখানেই মেরে ফেলে দিলীপ। কিছুক্ষণ পরে মহিলার হাজবেন্ড দিলীপের পিছন থেকে আক্রমণ করলে সেই সুযোগে দিব্যা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু মহিলার হাজবেন্ডকেও খুব বাজেভাবে দিলীপ হাতুড়ি দিয়ে মাথায় মারে। দেখা যায় কয়েক মিনিটের মধ্যেই পুলিশ সেই মেডিকেল স্টোরে গিয়ে পৌঁছেছে। পুলিশ দেখতে পায় যে বৃদ্ধ এবং বৃদ্ধা মাটিতে পড়ে আছে, কিন্তু বৃদ্ধের তখনও পর্যন্ত জ্ঞান আছে। বৃদ্ধ লোকটি পুলিশকে বলে দিব্যা ওই দিক থেকে পালিয়েছে আর ওই খুনিটাও তার পিছু নিয়েছে। এসিপি আর সময় নষ্ট না করে দিলীপের পিছু নেয়। দিব্যা দৌড়তে দৌড়াতে একটা কবরস্থানে গিয়ে লুকায় আর দিলীপ কবরস্থানের সামনে দিয়ে যাওয়ার সময় কবরস্থানের গেটটা খোলা অবস্থায় দেখে বুঝতে পেরে যায় যে দিব্যা সেখানেই লুকিয়ে আছে। দেখা যায় দিব্যা কবরস্থানের একটা খুঁড়ে রাখা কবরের গর্তের মধ্যে ঢুকে লুকিয়ে আছে। এদিকে দিলীপ বুঝে যায় যে দিব্যা কোথায় লুকিয়ে আছে। সে ধীরে ধীরে পেছন থেকে গিয়ে দিব্যা চুলের মুঠি ধরে টেনে বাইরে বার করে নিয়ে আসে আর পাশে পড়ে থাকা একটা বেলচা দিয়ে দিব্যাকে মারতেই যাবে, ঠিক সেই সময় এসিপি ভেট্রিমারান পেছন থেকে দিলীপকে আক্রমণ করে। দিলীপ কোনো রকমের সামলে এসিপির দিকে পাল্টা আক্রমণ করে আর দেখা যায় এসিপি এবং দিলীপের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়েছে। এখানে তোমাদেরকে জানিয়ে দিই, সাইকো কিলারদের গায়ের শক্তি কিন্তু সাধারণ মানুষের থেকে অনেকটাই বেশি। তাই এসিপি পুলিশ ট্রেনিং প্রাপ্ত হওয়া সত্ত্বেও কিন্তু দিলীপের সাথে পেরে উঠছিল না। দেখা যায় দিলীপ এসিপির সাথে লড়াই করে এসিপিকে অনেকটাই জখম করে দিয়ে আবার দিব্যাকে ধরার জন্য দৌড়ায়। দিলীপ দিব্যার সামনে গিয়ে আবার একটা বেলচার মাধ্যমে দিব্যাকে মারতেই যাবে, ঠিক সেই সময় এসিপি দিলীপের হাত দুটো ধরে ফেলে এবং চিৎকার করে দিব্যাকে বলে তুমি এখান থেকে পালিয়ে যাও। দিলীপ গায়ের সর্বশক্তি দিয়ে এসিপিকে সেখান থেকে সরিয়ে দেয় এবং অমানুষের মতন মারতে থাকে এসিপিকে। কিন্তু এইবার দিব্যা এখানে এমন একটা কাজ করে যা ভাবাই যায় না। দিব্যা সেই মাটিতে পড়ে থাকা বেলচাটাকে তুলে দিলীপের মাথার মধ্যে গায়ের সর্বস্ব শক্তি দিয়ে এক বাড়ি মারে আর শুধু একটা না, দিলীপের মাথায় বারবার করে সে বেলচা দিয়ে মারতে থাকে। দিব্যার মনে হতে থাকে যে দিলীপ তার সাথে কি করার চেষ্টা করছিল এবং সে কোন পরিস্থিতিতে সেখান থেকে বেঁচে বেরিয়েছে। দিব্যার মনের মধ্যে দিলীপের প্রতি এতটাই রাগ জন্মে গেছিল যে দিলীপ মাটিতে পড়ে যাওয়ার পরেও সে বেলচা দিয়ে আঘাত করা থামায়নি। সে বারবার করে দিলীপের মাথার মধ্যে সেই লোহার বেলচা দিয়ে মারতেই থাকে আর দেখা যায় দিলীপ সেখানেই মারা গেছে। কিছুক্ষণ পরে ভোরের হালকা আলো ফোটা শুরু হলে দেখা যায় পুলিশের গাড়ি করে দিব্যার মেয়ে দিয়াকে সেই কবরস্থানে নিয়ে আসা হয়েছে। দীর্ঘ সময় পরে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়ার পরে দিব্যা নিজের সন্তান, নিজের মেয়েকে কাছে পায়। তাদের দুজনকে দেখে মনে হচ্ছিল যে তাদের থেকে খুশি এই পৃথিবীতে আর কেউ নেই। মুভিতে কয়েক মাস পরের একটা ঘটনা দেখানো হয়। দিব্যাকে তামিলনাড়ু পুলিশ একাডেমিতে দেখা যায়। হয়তো এসিপির সহায়তাতেই দিব্যা এই পুলিশের চাকরিটা পেয়েছে। দেখা যায় এসিপি সেই পুলিশ একাডেমির মধ্যে গাড়ি নিয়ে ঢোকে। দিব্যা এসিপির সাথে দেখা করতে আসলে এসিপি তার হাজবেন্ড আশরাফের পুরো ঘটনাটা দিব্যাকে খুলে বলে। এসিপি বলে আশরাফ নির্দোষ ছিল, যে গুলিটা একটা আতঙ্কবাদীর মাথায় গিয়ে লাগার কথা সেটা ভুলবশত তোমার হাজবেন্ডের মাথায় গিয়ে লাগে। আমি জানি যে তুমি হয়তো এই ঘটনাটাকে কোনোদিনই ভুলতে পারবে না, কিন্তু পারলে আমায় ক্ষমা করে দিও। মুভিটা এখানেই শেষ হয়ে যায়।